আপনাদের সঙ্গে মেলামেশা করতে, আপনার সঙ্গে আড্ডা মারতে। আমি তো দেশে বিদেশে ঘুরে বেড়াই। আমরা বংশ পরম্পরায় ম্যাজিক করছি। আমি আমার বাবার কাছ থেকে ম্যাজিক শিখেছিলাম, বাবা শিখেছিলেন ঠাকুরদার কাছ থেকে, ঠাকুরদার শিখেছিলেন তার বাবার কাছ থেকে। এভাবে আমরা বংশ পরম্পরায় ম্যাজিক করছি। বাবা হচ্ছেন সপ্তম পুরুষ আর আমি অষ্টম, আর আমার মেয়ে মানেকা ও হচ্ছে নবম প্রজন্ম। ওকে আর নবম পুরুষ বলি কি করে, ও তো মেয়ে লোক, সুতরাং নবম প্রজন্ম। আমি আমার বাবাকে যখন বলেছিলাম যে আমিও ম্যাজিক শিখতে চাই, বাবা বললেন ম্যাজিক কখনো কাউকে শেখাতে হয় না, শেখাতে যায়ও না, ম্যাজিক শিখে নিতে হয়। প্রত্যেকের মধ্যে ম্যাজিক আছে, সেই ম্যাজিককে বের করে নিয়ে আসতে হয়। বললেন মনে করে একজন লোক তবলা বাজাচ্ছেন, খুব সুন্দর তবলা। সবাই বললেন বাহ চমৎকার তো। আবার আরেকজন লোক আরো ভালো বাজাচ্ছেন। লোকজন কি বলবেন যে উনি এর থেকে ভালো বাজিয়েছেন। আবার আরেকজন বাজালেন আরো ভালো। তখন মানুষ বলবেন ওনার হাতে না জাদু আছে, উনি সাধারণ তবলিয়া নন, উনি তবলার জাদুকর। এইভাবে কোনো কাজের ঠিক শেষ কথা হচ্ছে জাদুকর হয়ে যাওয়া। আমরা পেয়েছি ফুটবলের জাদুকর, হকির জাদুকর, লেখার জাদুকর, কথার জাদুকর, ছন্দের জাদুকর। জাদুকর বলতে একটা মাত্রার কথা বোঝায়, যেখানে গিয়ে শেষ হয়। আর জাদু জাদু বলতে কিচ্ছু নেই, মন্ত্রতন্ত্র টুকটাক মিথ্যা কথা। আমি পিসি সরকার জুনিয়র দায়িত্ব নিয়ে আপনাদের বলে রাখছি, কেউ যদি বলেন আপনাদেরকে যে মন্ত্র তন্ত্র টুকটাক দিয়ে কাজ হয়, তিনি মিথ্যা কথা বলছেন। সবকিছু বিজ্ঞান, ওনারা কৌশলটা জানেন আর আমরা কৌশল জানি না। না জানলে ম্যাজিকের মতো মনে হচ্ছে, আর উনি জানেন বলে ব্যবহার করে উনি জাদুকর সেজে বসে আছেন। আমি যখন প্রথম বাবাকে বললাম যে আমিও ম্যাজিশিয়ান হতে চাই, আমি ম্যাজিক শিখবো, বাবা বললেন ম্যাজিশিয়ান হতে গেলে পেটে বিদ্যে লাগে, অনেক অনেক রেওয়াজ করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, অনেক পড়াশোনা করতে হয়। আমি তখন সবে গ্রাজুয়েট হয়েছি, আমি সায়েন্স গ্রাজুয়েট, আমার ছিল কেমিস্ট্রি অনার্স। আমি বাবাকে আমার ডিগ্রিটা নিয়ে গিয়ে দেখালাম যে আমি তো সায়েন্স গ্রাজুয়েট, আমি কি ম্যাজিক দেখাতে পারবো না? বাবা বললেন ম্যাজিক শিল্পটা হচ্ছে আর্ট, তুমি পড়ছো সায়েন্স, তো আর্টে কি বুঝবে? আসলে আমার বাবা না নিজে ছিলেন আর্টস এর গ্রাজুয়েট। আমার মনে হচ্ছিল যে বাবা বোধহয় সেই জন্য আমাকে ব্যঙ্গ করলেন। আমিও তো আমার বাবার ছেলে, আমি কিচ্ছু বলিনি। আমি আড়ালে গিয়ে কলকাতা ইউনিভার্সিটি থেকে একটা ফর্ম নিয়ে অ্যাপ্লাই করলাম, আমি আবার স্পেশাল বিএ পরীক্ষাতে পৌঁছতে চাই। আমি পরীক্ষা দিলাম, ওমা পাস করে গেলাম। আমার ডিগ্রি হচ্ছে বিএসসি এবং বিএ দুটোই, আমি ডাবল গ্রাজুয়েট। এবার বাবার কাছে এসছি, এই সায়েন্স গ্রাজুয়েট, এই আর্টস এর গ্রাজুয়েট, এবার তো ম্যাজিক করতে পারি। বাবা হাসতে হাসতে বললেন তুমি সময় নষ্ট করেছো। ম্যাজিকের জন্ম জাদুকরের হাতে হয় না, ম্যাজিকের জন্ম স্টেজে হয় না, ম্যাজিকের জন্ম হয় দর্শকের মনের মধ্যে। তুমি মন নিয়ে জানলে না তো মনোরঞ্জন করবে কি করে? আমি চুপ করে নিচু হয়ে গেলাম। কলকাতা ইউনিভার্সিটিতে গিয়ে অ্যাপ্লাইড সাইকোলজি ডিপার্টমেন্টে আমি
ফর্ম ফিল আপ করে ভর্তি হলাম। সাইকোলজি নিয়ে পাশ করতেই হবে, বাবাকে একটা জবাব দেবার জন্য। বরাবরই বাবার সঙ্গে আমি ম্যাজিকে সাহায্য করে এসেছি সহকারী হিসেবে, কিন্তু এবার আর বললাম না, আমাকে এমএসসি পাশ করতেই হবে সাইকোলজি নিয়ে, কারণ এটাই আমার জীবনের শেষ পরীক্ষা। বাবা নিজের মতো বেরিয়ে গেলেন, আমি কলকাতায় রয়ে গেলাম। কলকাতায় মাথা গুঁজে আমি বইগুলো পড়তাম, খুব প্রাণ ঢেলে ফেলে আমি লেখাপড়া করেছিলাম। এমএসসি পরীক্ষার রেজাল্ট বেরোলো, আমি খবর পেলাম আমি সব ব্যাপারে পাশ করেছি। আর ঠিক তার সঙ্গেই আমি খবর পেলাম জাপানে বাবা মারা গেছে। বাবা যে আমাকে এভাবে ঠকাবেন তাই ভাবতেও পারিনি। আমি বুঝতে পারিনি যে আমার জীবনের শুরু মানে বাবার জীবনের শেষ। আর সেই জন্যই বাবা বলতেন সময় মতো হবে, সময় মতো হবে। আমাকে কেন বলে দেয়নি যে তোমার শুরু মানে ওনার শেষ? তাহলে আমি পরীক্ষাটা পাস করতাম না, ইচ্ছে করে ফেল করতাম। আমি বাড়িতে মার কাছে গিয়ে আমার অপরাধ স্বীকার করি। মা বললেন তোমার কি অপরাধ? আমরা জন্ম দিয়েছি, তোমার বাবা আমি দুজনে মিলে তোমাকে জন্ম দিয়েছি। তোমার পরিচয় তোমার কর্ম। তুমি পরীক্ষায় পাস করেছো, ম্যাজিশিয়ান হতে চাও, তুমি ম্যাজিক করো। আর যদি তুমি আরো লেখাপড়া করতে চাও সেটাও করতে পারো। আমি সোজা জাপানে চলে গেলাম। বাবা মারা গেছেন শুনে গিয়ে দেখলাম বাবার মৃতদেহ ওটা একটা কফিনের মধ্যে শুয়ে রেখেছে। আর সেই পুরোহিত মহাশয় এসে বললেন দেখুন কি সুন্দর ঘুমিয়ে আছে। ঘুমিয়ে আছে? আমি বললাম যে না, এটা বাবার চেহারাই না, এটা আমার বাবাই না। কারণ বাবার ঘুমিয়ে থাকা চেহারাটা আমি না পরিষ্কার জানি। বাবা যখন প্রোগ্রাম করে বাড়িতে ফিরতেন, যখন বিছানায় শুয়ে নিজেই নিজের পাটা এভাবে টিপতেন, আমি তখন কিচ্ছু না বলে ওই ঘরে ঢুকে বাবার পাটা টিপে দিতাম। বাবা আমাকে দেখে মুচকে হাসতেন, যদি বড্ড ব্যথা করছে রে। আমি বাবা ঠিক আছে, আমি 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 তোমাকে মালিশ করে দিচ্ছি। কিন্তু আমি পাগুলো টিপতাম কতক্ষণ ধরে। আমি দেখতাম বাবা কতক্ষণ ঘুমোন। বাবা ঘুমিয়ে পড়লে আমি আস্তে করে হাতটা তুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতাম। সুতরাং বাবার ঘুম কিরকম আমি চিনি, আমি জানি। আমি বললাম যে এটা আমার বাবা নয়, এতটা মরা জিনিস, এটা ফালতু জিনিস, এটা একটা বস্তু, এটা পিসি সরকার নয়। তখন পরিষ্কার আমার কানের মধ্যে একটা আওয়াজ ভেসে আসলো, ঠিক বলেছিস, ওটা আমি নই। বাবা তুমি কোথায়? আমি আমি এখন আলোতে, আমি এখন বাতাসে, আমি এখন আওয়াজে, আমি এখন সর্বত্র, সব জায়গায় আমি মিশে আছি। আমি বললাম বাবা এরকম অবস্থা আমার ভালো লাগছে না। তুমি অমর শক্তি একটা, আমি জানি, কিন্তু আমি তো তোমার কাছে শিশু মাত্র।
তোমাকে আমি দেখতে চাই। বাবা বললেন, আমার কোনো চেহারা নেই, ছিল ওই পুরনো দেহটা। ওই দেহটা পচে গেছে, সেই জন্য আমি ওটাকে ত্যাগ করেছি। করে আমি বাইরে বেরিয়ে কোনো আকার নিতে পারছি না। আমি বললাম, তুমি আকার নিতে পারছো না? আমি কে তাহলে? এটা একটা অপদার্থ, তোমার অপদার্থ সন্তান, যার একটা দেহ আছে কিন্তু জ্ঞান নেই, পৃথিবী সম্বন্ধে কিচ্ছু জানি না। আর তুমি মহাজ্ঞানী, তোমার শরীর নেই। তুমি কি আমার শরীরের মধ্যে আসবে? আমার এই শরীরের মধ্যে আমার ছোট্ট প্রাণটুকু নিয়ে আর তোমাকে নিয়ে না সহবাস করতে পারবো? বাবা বললেন, সত্যি বলছিস? আমি বললাম, হ্যাঁ। আমি কখনো মিথ্যে কথা বলি না, আমি মিথ্যে কথা বলার প্রয়োজন হয় না আমার। আমার বাবা আমার মধ্যে বোধহয় ঢুকলেন, আমি ভারী হয়ে গেলাম। আর তারপর বললাম, এই দেহটাকে তোমরা কলকাতায় নিয়ে যাও, দাহ করো ঠিক মতো। আর আমি জাপানে রয়ে গেলাম, কারণ আমার চুক্তিটা এখনো শেষ হয়নি। আর তারপর থেকে আমি চুক্তির সম্মান রাখার জন্য, মানে বাবারই সই করা চুক্তি যে উনি ৬২খানা শো করবেন, মাত্র ৫টা করেই মারা গেছেন, বাকি শোগুলো আমি করব বলে সই করে দিয়েছিলাম। দেহ নিয়ে গেল, কলকাতায় এসে দাহ হয়ে গেল, আমি জাপানে রয়ে গেলাম। বাবার দলবল যারা ছিলেন তাদের বললাম, যদি আমাকে বিশ্বাস করো আমার সঙ্গে এসো, নয়তো ফিরে যাও কলকাতায়। সবাই আমাকে সঙ্গ দিলেন। তারা আমার নির্দেশ অনুযায়ী প্রোগ্রাম সাজালেন। বাবা সেই ৬২খানা শোয়ের চুক্তি আমি পূরণ করেছি। দর্শকের এত ভালোবাসা পেয়েছি যে ৬২টায় জাপানে তখন আমাকে ২০০খানা শো করতে হলো, জনগণের অনুরোধে, জনগণের ভালোবাসার চাপে। আর তারপর থেকে বাবার সঙ্গে আমার নিত্য কথা হয়, ঘুমের মধ্যে, স্বপ্নে। বাবাকে আমি বলি, বাবা তোমার এই পুত্র, যার নাম তুমি প্রদীপ রেখেছ, তার এই যে দেহটা, এটারও তো বয়স হলো, এই টোকরানো চেহারাটা আর কদিন টিকবে? বাবা বললেন, আমি যতদিন ইচ্ছে, যতদিন ঈশ্বর চাইবেন, ঈশ্বর। এই কয়েকদিন আগে আমার খুব শরীর খারাপ হয়েছিল। ওই কাহিনীটার সঙ্গে এটা না বললে পরে, বা মাঝখানে না বললে পরে সম্পূর্ণ হবে না। আমার খুব শরীর খারাপ চলছে। আমার রক্তের মধ্যে সোডিয়াম পটাশিয়াম কমে গেছিল, আমি জানতাম না। কারণ আমি প্রচন্ড পরিশ্রম করেছি এই এতগুলো বছর ধরে। আমি মোট ১১৭খানা দেশে গেছি, পৃথিবীর কোণে কোণে গিয়ে আমি আমাদের দেশের পতাকা উঁচু করে রেখেছি। আমি দেখিয়েছি ভারতের ম্যাজিক বিশ্বের সর্বশ্রেষ্ঠ, আর ওরা তার স্বীকৃতি দিয়েছেন। আমি গর্বের সঙ্গে তার সবকটা নমুনা বা সার্টিফিকেট আমার দেশে এসে জমা দিয়েছি। কিন্তু সত্যি কথা, আমি না বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। এবার বলি, এই কয়েকদিন আগে আমাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়েছিল। ওখানে মাথা ঘুরে পড়ে যাই। যখন জ্ঞান হয় দেখে আমি হাসপাতালের বেডে, হাসপাতালে আমাকে শুইয়ে রেখেছে।
আর ডাক্তার এটা কি সব বলা বলি করছেন, বলছে সোডিয়াম পটাশিয়াম এক্ষুনি দিলে পরে কিন্তু গ্রহণ করবে না রক্ত। আমাকে নাকি ঠিক আমার গ্রুপের রক্ত সেটা ডাইরেক্ট ঢুকিয়ে দিলে যদি আমি গ্রহণ করি তাহলে আমি বেঁচে উঠব। আর রক্ত যখন এনে আমার গায়ে প্রবেশ করানো হলো, আমার শরীর কিন্তু তাকে গ্রহণ করলো না। যদি গ্রুপ মেলে, যদি একই গ্রুপের রক্তও হয়, অনেক সময় শরীর ওটাকে গ্রহণ করে না, ও ফেলে নেয়। এরকম করে করে 2-3 বার চেষ্টা করা হলো। আমি মৃত্যুর জন্য অপেক্ষা করছিলাম। তখন একজন ভদ্রলোক নোংরা জামা কাপড় পরার, আমি আমার শরীর খারাপ হয়েছে শুনে তিনি ওই ডাক্তারখানায় খবর নিয়ে হাসপাতালে এসেছেন। তিনি বললেন যে আমার রক্ত দিয়ে দেখুন তো, আমার মনে হয় আপনার যে গ্রুপের রক্ত আমারটা তাই। ডাক্তারবাবু বললেন, পরীক্ষা করে দেখলেন, হ্যাঁ ওই গ্রুপের। তোমার রক্ত নেব? বলে হ্যাঁ, যতবার নিন। রক্তটা নেওয়া হলো, আমার শরীর সেটা গ্রহণ করলো, আমার শরীরের মধ্যে সাথে রক্ত সঞ্চালিত হতে আরম্ভ করলো। আমার সারা গায়ে প্রাণ ফিরে এলো। আমি দাঁড়িয়ে আছি আজকে আপনাদের কাছে ফাংশনে আসতে পেরেছি ওই লোকটার জন্য। সেই নোংরা লোকটা, আমি বললাম, ভাই তুমি তো ভগবান, তুমি কে? আমার কোনো পরিচয় নেই, জিজ্ঞেস করবেন না। আমি বললাম, না ভাই, তুমি আমার প্রাণ দিয়েছ, তুমি কে? উনি খুব সংকোচের সঙ্গে বললেন, আমি একজন মুসলমান। আমি পিসি সরকার জুনিয়র, সেই ব্যক্তি, একটা কট্টর হিন্দু যার গায়ের মধ্যে মুসলমানের রক্ত টক টক করে ঘুরে বেড়াচ্ছে। আমি না হিন্দু, আমি না মুসলমান, আমি মানুষ। আমি এই কথাটা বলতেই আপনাদের কাছে এসেছি। এনারা কি ধর্ম নিয়ে কথা বলবেন? যা শুনছিলাম, বাহ, ভালো শুনলাম, ভালো লাগলো, কিন্তু আসল কথাটা কেউই বললেন না। আমরা প্রত্যেকেই যে আত্মীয় স্বজন, আমরা প্রত্যেকেই যে ভালোবাসার ব্যক্তিত্ব, আমার বুকে জড়িয়ে ধরে আপনারা সব বুঝতে পারবেন যে আমরা কতটা আত্মীয়। আর যেখানে আমি এসছি সেই ভালোবাসার টানে আমি এসেছি বাবাকে খুঁজতে। বাবা বলেছিলেন, তুমি বড্ড ইমোশনাল হয়ে পড়ো, এত ইমোশনাল হওয়া ভালো নয়, তোমাকে লোকে ভুল বলবে, ভুল বুঝবে। আমার চোখে জল দেখে বাবা বললেন, এমন একটা সময় তো আসবে যখন আমি থাকবো না, তখন তুমি কাজ করবে কি করে? অত ইমোশনাল হলো না। কথাটা শুনে আমার চোখ দিয়ে আরো জল বেরিয়ে এলো। তখন বাবা আমার চোখে রেখে নিজে হাতে চোখ থেকে অশ্রু মুছে দিয়ে বললেন, ধুর বোকা, আমি কি যেতে পারি? যখন দেখবি তোর পেছনে আমি নেই, সামনে দেখবি আমাকে সামনে, আমি তোর সামনে থাকবি। আমি পৃথিবীর কত দেশে ঘুরলাম, ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, রাশিয়া,
জাপান তো আমি 49 বার গেছি, ইংল্যান্ড, ফ্রান্স, হল্যান্ড, আফ্রিকা, বাবাকে খুঁজে পাইনি। বাবার খুঁজে আজকে আমি এখানেও এসেছি। এসে এই আন্তরিকতার কথা ডুবে গিয়ে আমি বুঝতে পারছি বাবা কি বলেছিলেন। উনি অন্য অর্থে বলেছিলেন। উনি বলেছিলেন, যখন তোর পেছনে আমি থাকবো না, আমি সামনে থাকবো। সামনে সামনে তো আপনারা। তাই আমি আপনাদের কাছে বাবার কাছে যেটা প্রার্থনা করতাম সেই প্রার্থনাটা করছি। আজকে যদি বাবা বেঁচে থাকতেন, তার বাবার কাছ থেকে আমি যে জিনিস দাবি করতাম সেটা আমি আপনাদের কাছে দাবি করছি। আর সেটা হলো, ধর্মে ধর্মে ঝগড়া করবেন না প্লিজ। আমরা মানুষ, এটাই আসল কথা। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমরা প্রত্যেকেই ভাই বোন, প্রত্যেকেই আত্মীয়, প্রত্যেকেই জাদুকর। প্রত্যেকের মধ্যে একটা করে পিসি সরকার লুকিয়ে আছে। সেই পিসি সরকারকে জাগিয়ে তুলুন, পড়ুন, পৃথিবীকে দেখান। আমি আর কথা বাড়াবো না। নমস্কার।